দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা প্রতিদিন হাজির হই দুপুর 1টা থেকে, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকেন অতিথিরা যারা আসলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করেন সেই বিষয়ে। দর্শক, আপনারা জানেন যে রাজস্ব আদায়ের একটি বড় লক্ষ্যমাত্রা নিয়ে অর্থবছর শুরু হয়েছে, এবং অর্থবছরের শুরুতেই কিন্তু আমরা দেখেছি মহামারী করোনা ভাইরাসের কারণে আদায়ে যদিও অনেক বাধাবিঘ্ন হয়েছে, আমরা যদিও দেখছি প্রবৃদ্ধি রয়েছে, তারপরও কিন্তু রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। অনেকটা অর্থনীতি অস্বাভাবিক অবস্থার মধ্যেই এখন কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, বাট গেল কয়েকটি মাস অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সেই থেকে আসলে এখন কি অবস্থা এবং বছর শেষে কি করে আসলে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। দর্শক, আমরা কথা বলতে চাই রাজস্ব আদায়ে অটোমেশন ব্যবস্থা নিয়ে। আমরা সম্প্রতি দেখেছি যে উৎসে কর আহরণের ক্ষেত্রে সরকার ইটিডিএস সেবা চালু করেছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আসলে সরাসরি সরকার তার রাজস্ব কেটে নিতে পারবেন, এবং এই প্রক্রিয়ার ফলে সরকার বলছে যে রাজস্ব আদায় তাদের বাড়বে। অন্যদিকে আমরা দেখি যে এখনো পর্যন্ত সারা দেশে প্রায় 2 কোটির বেশি মানুষ কর দেওয়ার যোগ্য হলেও আদায় করতে পারছে এনবিআর 10% বেশি নয়। সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক, আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমাদের সঙ্গে আরেকজন ব্যবসায়ী নেতা রয়েছেন, তিনি জনাব শামস মাহমুদ, তিনি সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, তিনি দৌলত আক্তার মালা, তিনি বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বিদ সংলাপ অনুষ্ঠানে। শুরুতেই দৌলত আক্তার মালা, আপনার কাছেই আসতে চাই। কদিন আগেই এই মুহূর্তে আমরা দৌলত আক্তার মালাকে অবশ্যই দেখতে পাচ্ছি না, আশা মতো তার সাথে যুক্ত হব আমরা। জনাব ডক্টর আব্দুল মজিদ, আমরা দেখলাম যে কয়েকদিন আগেই জাতীয় রাজস্ব বোর্ড অটোমেশন ব্যবস্থা ইটিডিএস সেবা চালু করেছে। এটি আসলে কেমন হয়েছে এবং এর ফলে এর ইম্প্যাক্ট আসলে কি পড়তে পারে? ধন্যবাদ। আমার মনে হয় আপনারা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সময়ের সবচেয়ে চিন্তার বিষয়, কারণ এটা অক্টোবর মাস চলছে, নভেম্বর পর্যন্ত ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার এবং আমাদের আয়কর মাস বা আয়কর দিবস সেটিও সামনে আসছে। জি, ঠিক এই সময় এই পয়েন্টটা এই জন্যই যে অটোমেশন যেটা করার, বিশেষ করে আয়করের ক্ষেত্রে গত বছর জোন 6 করেছিল, এবার আরো বেশি খাত বা ক্ষেত্র বা অফিস বাড়ানোর একটা সুযোগ আছে এবং করা হচ্ছে বলে আমরা জানি। আমরা মনে করি বা অতীতের অভিজ্ঞতার থেকেই বলছি, অটোমেশন হলে পর উভয় পক্ষের, কর আহরণকারীর এবং কর প্রদানকারীর যথেষ্ট সময় এবং সংশ্লিষ্টতা কমে আসবে, এবং ওই যে সরাসরি কাগজপত্র দেওয়া, তার নেওয়া, তার সাথে সেখানে মনোভঙ্গি ব্যবহারের যে ব্যাপারগুলো আসে সেগুলো ব্যাখ্যা করার, এগুলো যদি সিস্টেম যদি টেক কেয়ার করে, সিস্টেমে ফেলে তিনি যদি অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেন জমা, তাহলে এবং তার ডকুমেন্টেশন বিভিন্ন জায়গায় যেহেতু ইন্টারফেস করা যাবে, ন্যাশনাল আইডি কার্ডের সাথে বা আরো অন্যান্য সাথে যেহেতু সম্পৃক্ততা থাকবে, এটা আমি মনে করি যথেষ্ট সহজ হবে এবং আবার বলছি সময়ের সাশ্রয় ঘটবে, যিনি আহরণকারী তার জন্যও, যিনি প্রদান করছেন তার জন্য। সুতরাং এটা যেটা হবে, এটা তারা ধারাবাহিকভাবে এগোচ্ছেন এনবিআর, এটা অনেক দিন থেকে এই প্রক্রিয়া, কিন্তু এটা জানেন যে এটা টেকনোলজি বেস সিস্টেম, টেকনোলজি বেস সিস্টেমকে কার্যকর করতে গেলেও একটা সময় লাগে, কেননা আপনি যখন যে সফটওয়্যার দিয়ে এটা করবেন বলে ভাবছেন, আপনার ভাবতে ভাবতে দেখা গেল যে সফটওয়্যারের চেহারা চরিত্র পাল্টে গেছে, নাম পাল্টে গেছে, আরেকটা আসছে। এটা একটা যেমন, আর একটা হচ্ছে উভয় পক্ষেরই, যিনি এটা প্রয়োগ করবেন এবং যিনি এইটা প্রয়োগ করে কর দেবেন, উভয়েরই টেকনোলজিক্যাল একটা নলেজেরও ব্যাপার, সক্ষমতার একটা প্রয়োজন। হ্যাঁ, এটা একটা গড়ে উঠতে হবে। এনবিআর এর সেই ক্ষেত্রে লোকবলের, টেকনিক্যাল লোকবলেরও একটু আছে, তারা প্রশিক্ষণ করে নিচ্ছেন। আর যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা বা যিনি, ইভেন আমি একজন ব্যক্তিগত করদাতা হিসেবে বলছি, আমাকেও এটা রপ্ত করার একটা ব্যাপার আসবে। সুতরাং এটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকুক, এবং আমি মনে করি যে যত তাড়াতাড়ি, যত সূক্ষ্মভাবে এটা প্রয়োগ করা যাবে, তত কর আহরণ প্রক্রিয়ায় একটা গুণগত এবং একটা পদ্ধতিগত এবং একটা পরিমাণগত
উন্নতি ঘটবে। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মজিদ আপনাকে। দৌলত আক্তার মালা, আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখলাম যে ইটিডিএস সেবা যেটি আপনি সেই অনুষ্ঠানে আপনিও ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত আসলে যেভাবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো অটোমেশনে আসতে চাচ্ছে, ব্যাংকিং সেবা বলি আমরা বা অন্যান্য সেবাগুলো বলি, সেই ক্ষেত্রে এনবিআর মনে হয় কিছুটা পিছিয়ে রয়েছে। সেই আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এখনো তো আমরা আয়কর দেওয়ার ক্ষেত্রে, ভ্যাট প্রদানের ক্ষেত্রে অটোমেশনের পুরোপুরি ব্যবহার দেখি না। এটি করার ক্ষেত্রে কি বাধাগুলো আপনি দেখতে পান? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে এনবিআর এর অটোমেশন মুভ কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু যেটা আমরা সবসময় বলি যে এনবিআর এক পা এগিয়ে কয়েক পা পিছিয়ে যায়। তো অটোমেশনের ক্ষেত্রে যেটা হয় যে হলিস্টিক একটা অ্যাপ্রোচ লাগে, যেটা এখন পর্যন্ত অটোমেশন মুভগুলো এনবিআর এর পিসমিল টাইপের। যেমন এখন যেটা করেছে ইটিডিএস, আমি অবশ্যই অভিনন্দন জানাই এনবিআর কে যে একটা শুরু করেছে ইটিডিএস, কিন্তু এটার সাথে আপনার কানেক্টেড আছে অনেক কিছু, লাইক আপনার ই পেমেন্ট আছে, অনলাইন ট্যাক্স রিটার্ন আছে। এগুলো যদি একসাথে ইন্টিগ্রেশন না হয় তাহলে কিন্তু এটা সুবিধাটা করদাতারা পাবে না। সো এরকম পিসমিল টাইপের প্রজেক্ট গুলো আসলে সাস্টেইনেবল হয় না, যেটা দেখা যায় যে ওটা হয়ে আছে কিন্তু এটা। জি, যান্ত্রিক ত্রুটির কারণে মনে হচ্ছে দৌলত আক্তার মালাকে আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। আমরা একটু শামস মাহমুদ আপনার কাছে ফিরতে চাই এই সুযোগে। জনাব শামস মাহমুদ, আপনি জানেন যে প্রথম 2 মাসে যে তথ্য রয়েছে আমাদের কাছে, চলতি বছরের প্রথম 2 মাসে প্রায় 34,000 কোটি টাকা। মালা কি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে? জি, আমি আছি তো, আমি আছি। শুনতে পাচ্ছিলাম না। জি, আপনি বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছিলেন না? আমি বলেছি যে কতটুকু শুনতে পাচ্ছিলেন না? আই এম সরি। বলেন, আপনি বলেন। আমি যেটা বলছিলাম যে পিসমিল টাইপের যে প্রজেক্ট গুলো নেওয়া হয় এটা সাস্টেইনেবল হয় না। দেখা যায় যে একটা প্রজেক্ট হয়ে আছে, টাকা খরচ করে সেটা ইন্টিগ্রেশন হয় নাই অন্যান্য প্রজেক্টের সাথে, যেমন অনলাইন ট্যাক্স রিটার্নের সাথে ই পেমেন্ট। সো ফিজিক্যাল মুভমেন্ট তো হচ্ছেই, আমাকে ট্যাক্স অফিসে যেতেই হচ্ছে। আর যেটা বলছিলাম যে আমি সদিচ্ছা যারা ট্যাক্স অফিসিয়াল আছেন ফিল্ড লেভেলে, এখন পর্যন্ত আমরা মানে একটা কর ভীতি কাজ করে যে ট্যাক্স অফিসে গেলে আমাকে টাকা দিতে হবে, নইলে কাজ হবে না। তো অটোমেশন হলে তো আসলে এরকম আন্ডারহ্যান্ড ডিলিং এর সুযোগগুলো কমে যায়। তো সেক্ষেত্রে সদিচ্ছার প্রয়োজন আছে, সবাইকে একটা সেন্সিটাইজ করার প্রয়োজন আছে যে অটোমেশন হলে কি লাভ, কেন অটোমেশন দরকার, এবং করাপশনটা যে কমবে। জি, আমরা আশা করি অটোমেশন চালু হোক এবং এই ক্ষেত্রে করাপশন বা অন্যান্য বিষয় যেগুলো আপনি বলছিলেন সেগুলো কমে আসুক। জনাব শামস মাহমুদ, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা দেখতে পাচ্ছি চলতি বছরের প্রথম 2 মাসে প্রায় 34,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এর মধ্যে প্রবৃদ্ধি এর আগের বছরের প্রায় 15% বেশি, 14.55% বেশি। শামস মাহমুদ, আপনি একটু বলবেন যে এই যে প্রবৃদ্ধি বাড়ছে কর আদায়ে, অন্যদিকে আবার এখন অর্থনীতি স্বাভাবিক হয়ে আসছে, তার মানে কি এই বছরে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এনবিআর এর, আশা করা যায় এই বছর আদায় হবে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা জিনিস আমাদের যেটা মাথা রাখতে লাগবে, আপনি সেপ্টেম্বর মাস দেখেন আমাদের কিন্তু হাইয়েস্ট এক্সপোর্ট হয়েছে ওই মাসে। তো সোর্স ট্যাক্স কিন্তু আমি যখন এক্সপোর্ট করব, আমার যখন রিটেনশন যেগুলো আসবে ওখান থেকে কিন্তু ডিডাক্ট করা হচ্ছে। তো এট দ্য সেম টাইম আপনি জানেন যে যেমন সিমেন্ট সেক্টর, এগুলোর উপর কিন্তু সোর্স ট্যাক্সটা আছে। তো আমরা দেখছি যে মেগা প্রজেক্ট গুলো, সরকারের যে যেসব প্রজেক্ট গুলো নেওয়া হয়েছিল এগুলো কিন্তু এখন পুরো দমে আবার চলছে। তো বেসড অন দিস, যে সোর্স ট্যাক্স থেকে কিন্তু যে রাজস্ব আয় হবে এটা কিন্তু অনেক মাত্রায় অনেক বাড়তি হবে এই বছর। আর সরকার আমি মনে করি যে এই বছর ওনারা এটা করতে সক্ষম হবে। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে এখানে যে জিনিসটা নিয়ে আপনারা কথা বলছেন যে ইটিডিএস, হ্যাঁ, ইটিডিএস জিনিসটা কিন্তু আমি এনবিআর কে সাধুবাদ জানাই ফার্স্ট অফ অল যে ওনারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আমরা কি দেখি, যখনই কোনো অনলাইন সার্ভিস আসে, আমি অনলাইন সব সাবমিট করলাম, সাপোজ আমি একটা এক্সপোর্ট করলাম, হ্যাঁ, আমার গার্মেন্টস থেকে আমি এক্সপোর্ট করলাম। তো এক্সপোর্টের যে প্রসিড আছে, যেটা যখন ব্যাংকে আসবে ওখান থেকে ধরেন $50 যদি এক্সপোর্ট করে থাকি, ওখানে সোর্স ট্যাক্স যেটা, ওটা সোর্স ট্যাক্সটা আমার থেকে নিয়ে নিবে। তো এটা কিন্তু সোর্স ট্যাক্স যখন দিচ্ছে আমি ওখানে, তখন কিন্তু সব সার্ভিসেস অ্যাগ্রিগেট করে একসাথে করে যে ট্যাক্সটা আসে ওটা থেকে কিন্তু সোর্স ট্যাক্সের দাম হচ্ছে। কিন্তু বাস্তবতায় যেটা সবসময় দেখা যায় ওটা হলো যে
এটার পরে কিন্তু এনবিআর একটা ম্যানুয়াল অ্যাসেসমেন্ট করে। ওই ম্যানুয়াল অ্যাসেসমেন্ট করে তখন কিন্তু বলে যে আপনার ট্রান্সপোর্টেশন খাতে আপনি এটা দেখান নেই, এটা দেখান নেই, তখন সমস্যাগুলো শুরু হয়। তো আমি অনলাইন সব সাবমিট করলাম, তারপর যখন ম্যানুয়াল অ্যাসেসমেন্ট করে যদি আবার ওই প্রশ্নে যান, ইট ডিফিটস দ্য পারপাস। তো এখানে আমাদের যেটা সবাই বলছে যে এখানে হারমোনাইজেশন লাগবে। আপনি যদি অনলাইন করতে চান সবকিছুই হ্যাজ টু বি ডান অনলাইন। হ্যাঁ, যদি অনেক বড় রকম কোনো কোয়েশ্চেন থাকে, আমার যেটা সাবমিশন যেটা বছর শেষে আমি সাবমিট করব, তখন আপনি আমাকে ম্যানুয়াল অ্যাসেসমেন্ট করেন। কিন্তু আমি সোর্স ট্যাক্স দিব অ্যাজ আ হোল প্যাকেজ এক্সপোর্টের ক্ষেত্রে সব হেডিং গুলা সমন্বয় করে পরে আবার ম্যানুয়াল অ্যাসেসমেন্ট করে যদি করেন, তখন কিন্তু আমার ভোগান্তি আরো বাড়বে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় জনাব শামস মাহমুদ বলতে চাই, সেটি হচ্ছে আমরা যতটুকু জানি যে ব্যবসায়ীদের কাছ থেকে যে সোর্স ট্যাক্স কেটে নেওয়া হয়, সেটি পরবর্তীতে সমন্বয় করে অনেক সময় ব্যবসায়ীরা পেতে পারে এনবিআর এর কাছে, আবার এনবিআরও পেতে পারে। আবার এমন কথাও শোনা যায় যে এনবিআর যেটি কেটে ফেলে একবার, সেটি ফেরত পাওয়া খুব মুশকিল। এই বিষয়ে একটু বলবেন? আপনি যদি কারোকে আনতে পারেন আপনাদের নিউজ চ্যানেলে যে যিনি রিফান্ড পেয়েছেন এনবিআর থেকে, আমি ব্যক্তিগতভাবে দেখে খুশি হব। সেটা কারণ কেন আমার সেটা জানা ফেরত পায় না কেন? যদি আপনি পান তাহলে তো অবশ্যই ফেরত দেওয়া উচিত, এটি নেই কেন? না, কারণ এইখানে দেখেন এইখানে যেটা হয় অ্যাডজাস্টমেন্ট হয়। মানে এখানে মানে আমরা ব্যবসায়ীরা যারা ব্যবসা করে থাকি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু ঠিক মতন পেমেন্ট করে, ইয়ে করে। কিন্তু এখানে অনেক কিছু আছে, যেমন কতগুলো হেডিং থাকে। হ্যাঁ, হেডিং গুলো ধরেন আমার আন্দাজে এটা ওটা ট্যাক্সেবল না, কিন্তু এনবিআর কিন্তু পরে বলবে যে এটা কিন্তু ট্যাক্সেবল। তো তখন ওই আর্বিট্রেশন করতে করতে ওইখানে কেউ যেতে চায় না। আর যেটা সোর্স ট্যাক্সের একটা সুবিধা হলো যে সোর্স ট্যাক্স কিন্তু শুরু থেকে মানে আমার এক্সপোর্ট করলেই অটোমেটিক্যালি ওটা কেটে নেওয়া হয়। তো ওটার জন্য ধরেন যেটা হয় যে একটা সবসময় থাকে যে আমি যদি আর্বিট্রেশন করি, আমি ধরেন কেস করলাম, কেস করে আমি মানে কয়টা কেস করবো, এটা তো প্রত্যেকটা চালানের উপর হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এনবিআর এর সাথে পেরে ওঠা সম্ভব নয়, এই কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই হয়তোবা পারবে বলতে, কিন্তু বলতে চায় না। জনাব আব্দুল মজিদ, এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমরা ফিরতে চাই যে এই কথাটি কি আসলে সত্যি কিনা। অন্যদিকে দৌলত আক্তার মাল আরেকটি বিষয় বলেছেন যে অনেক ক্ষেত্রেই করাপশন হয়, সেটি বন্ধ হবে অটোমেশন হলে। তার মানে করাপশন হচ্ছে, এটা তো আমরা সব ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে আমরা দেখি আসলে, যেটি অনেকে বলতে চায় না ব্যবসায়ীরা, যে তার আরো কোনো হয়রানি হবে সেই ভয়ে। দুটো বিষয় যদি আপনি একটু বলেন জনাব আব্দুল মজিদ। আমি প্রথমে করাপশনের বা হয়রানির বিষয়টাকে একটু ক্লিয়ার করি। মালাকে আমি সবসময় এনবিআর আপা বলে ডাকি, কারণ উনি এনবিআর এর ভিতরেই থাকেন বলতে গেলে, তার বিট করেন, আমার আগের আমলের থেকেই করেন, বিকজ হি নোজ ইট ভেরি ওয়েল, ভেরি ওয়েল। এটা ঠিক, সিস্টেমের ভিতরেই যদি পোকামাকড় থাকে তাহলে সেই সিস্টেম কিন্তু হেল্পফুল হয় না। যেমনটি শামস বলতেছিলেন যে আপনি আমার সোর্স ট্যাক্সের সময় কেটে নিলেন, পরে আপনি ম্যানুয়াল করবার সময় যে দেখলেন যে আমার ওখানে দুটো জিনিস বাদ হয়েছে। এই যে আমরা এখন কিন্তু একটা ট্রানজিশনে আছি, শুধু আমাদের এখানে না, ল্যান্ড ট্যাক্স অন্যান্য সব জায়গায় কিন্তু একটা হচ্ছে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে অটোমেশন করলাম, কিন্তু আবার ওর ভিতর থেকে আরেকটা পথ বের করলাম যে না, আপনারা আবার আমি একটু ধরবো বা কি করব। এখানে আমাকে একটা পয়েন্টে আসতে হবে, কম্প্রিহেন্সিভ হারমোনাইজড, যেটা উনি বলছেন, হারমোনাইজ না করলে কিন্তু এটা হবে না, ফেরত পাওয়ার সম্ভব মুশকিল কিনা এ ব্যাপারে পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টের সিস্টেম আছে। আমি যদি এবছর আমার কর দেওয়ার কথা 7 লাখ কত, আমি যদি 9 লাখ দিয়ে থাকি বা দেওয়া হয়ে থাকে, যদি হিসেবে আসে থাকে, তাহলে এই 2 লাখ কিন্তু আমি পরের বছর ওখানে ওই ফর্মে কিন্তু জায়গাই আছে যে গত বছর আপনি কত দিয়েছিলেন, ওখান থেকে কত বিয়োগ, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের নিয়ম আছে। বিদেশে যেটা হচ্ছে যে সারা বছর হিসেব করছে, আপনি যদি 25 টাকা বেশি দিয়ে থাকেন আপনার বাসায় পৌঁছে দেয়, এটা চেক দিয়ে দেয়। আমাদের এখানে হয়তো অত ফ্রেন্ডলি সিস্টেমটা নাই, কারণ যেমনটি জনাব শামস মাহমুদ বললেন যে একজনও পাবেন না খুঁজে যারা টাকা রিটার্ন পেয়েছে, সেটি কেন? সেটি না রিটার্ন পেয়েছেন, না এই কথা ঠিক না, কারণ রিটার্ন পেয়েছেন নিশ্চয়ই, অবশ্যই পেয়েছেন, তার অ্যাডজাস্ট হয়েছে। কথা হচ্ছে যে রিটার্ন নেওয়ার সময় যেটা আমাদের কালচারের যেটা বিষয়টা হচ্ছে যে একবার টাকা দিয়ে দিলে কেউ সহজে এটা ছেড়ে দিতে চায় না। সুতরাং সে নানান ধরনের প্রশ্ন তুলে বলে না আপনি এখানে কম দিয়েছেন, এই দিয়েছেন, অর্থাৎ টাকা যেহেতু ওনার হাতে চলে গেছে এখন তার কাছ থেকে, এবং ওখানে ওই যে প্রক্রিয়ার কথা শামস বললেন যে আমি কয়বার মামলা করবো। আমি ওই জন্যই বলছি যে একটা আস্থাশীল পরিবেশ সিস্টেমের ভিতরে থাকতে হবে।
যে আমি সিস্টেমে একবার যদি দেই, দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড এবং দ্যাট উইল বি প্রপারলি ট্রিটেড, এবং এইটাকে আবার রাখার জন্য আবার নানান ধরনের পদ ফন্দি ফিগার বের করা হবে না। যেমন আমি খুব সাম্প্রতিক একটা কথা বলছি, যে সরকার এখন ওই খতিয়ান, ওই যে নামপত্তনের খতিয়ান কিন্তু মেশিন থেকে বের করার সিস্টেম করেছে, এখন কিন্তু আর এমনি হয় না। তাই এইটা এইবার যখন যাওয়া হলো একটা অফিসে, সে বললো কি, বুঝলাম এটা আপনার আসছে, আপনি ও 28 বছর আগে ওইটা যে করেছিলেন বিএস খতিয়ানে সেইটার কই, মানে অর্থাৎ সে একটা নতুন একটা ফ্যাকড়া একটা আনলো, ওইটা নিয়ে আসেন। এখন উনি তো ওই কাগজপত্র গুছিয়ে রাখেননি, রাখেননি। এখানে কথা হচ্ছে যে অটোমেশন যখন হবে, সিস্টেম যখন হারমোনাইজড হবে, এইটাকে অনস ফর অল অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং এর উপরে আর ফাঁকদার প্রশ্ন তুলে এটাকে করা যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মজিদ আপনাকে। এই একটা জায়গায় আপনাকে রাখতে হবে, কারণ তা না রাখলে কিন্তু ইট উইল বি এ নেভার এন্ডিং প্রসেস। আমি ওদিকে অটোমেশনও করলাম, অটোমেটিকও দিলাম, আবার আপনি আমার পরে প্রশ্ন তুলতে থাকলেন, তাহলে তো এটা হলো না, এটা ফ্রেন্ডলি হলো না। আমরা বারবার চাচ্ছি, কিন্তু চেষ্টা করেছি আমরা, জানেন, একটা ট্যাক্স ফ্রেন্ডলি, একটা ট্যাক্স ফ্রেন্ডলি সিস্টেম। সেই ট্যাক্স ফ্রেন্ডলি পরিবেশটা কি শুধু বলার জন্য বলা, নাকি আসলে বাস্তবায়ন হচ্ছে? আমরা এই প্রশ্ন নিয়ে জনাব দৌলত আক্তার মালা আপনার কাছে একটু ফিরতে চাই। সাবেক চেয়ারম্যানও বলছিলেন যে ট্যাক্স ফ্রেন্ডলি, এবং এনবিআর চেয়ারম্যান সবসময় এই কথা বলে থাকেন, যখনই যে চেয়ার থাকেন তখনই বলে যে আমরা বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশ তৈরি করতে চাই। কিন্তু আপনি একজন ব্যবসায়ী নেতা এখানে রয়েছেন, আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের কাছে এনবিআর মানে আতঙ্কের নাম অনেক ক্ষেত্রেই। সেটি আপনি বা দুজন কথা থেকে অনেকটা পরিষ্কার যে কেন আসলে মালা, আপনি যদি বলেন যে আসলে কেন আমরা শুধু বলার জন্য বন্ধু বলছি, বাস্তবায়ন করতে পারছি না। আসলে এনবিআর এর বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমি দেখেছি যে টপ বস যেটা আছে, আমাদের ফর্মার এনবিআর চেয়ারম্যান সাহেবও এখানে আছেন, টপ যারা আছেন তাদের কিন্তু সদিচ্ছার কমতি নেই। কিন্তু একটা টিম বিল্ডিং, আমি যেটা একটু আগে বলেছিলাম যে ট্যাক্স অফিসিয়ালদের একটা সেন্সিটাইজ করার বিষয় আছে। যেমন যারা, আমি বলবো না যে সবাই একটা প্রফেশনের সবাই খারাপ, তো এই যে ভীতিটা, এই ভীতিটা হচ্ছে কোটি কয়েক মানুষের জন্য যারা হ্যারাসমেন্ট করে, তো তাদেরকে আসলে শাস্তির আওতায় আনতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ট্যাক্স অফিসিয়ালদেরকে সেন্সিটাইজ করতে হবে যে তারা কি করতে চাচ্ছে, কি রকম মানে কি বেনিফিট তারা দিতে চাচ্ছে। তো এইটা যদি এরকম একটা টিম বিল্ডিং এর মাধ্যমে করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা কার্যকর হবে। আর অ্যাট সোর্স ট্যাক্সের যেটা কথা বলছিলেন, ওটার সাথে আমি একটু বলি, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কিন্তু একটা প্রভিশন আছে, যে এটাকে বলি আমরা 82C ধারা, সেটা অনুযায়ী ইম্পোর্ট স্টেজে যে ট্যাক্সটা কেটে নেবে, সেই ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স হিসেবে যেটা গণ্য হবে, সেটা কিন্তু আর রিফান্ডেবল না। সো সেক্ষেত্রে যেটা হয় যে ব্যবসায়ীরা, দেখা যায় যে যা পেয়েবল ট্যাক্স, তার যা টাকা দেওয়ার কথা, সেটা থেকে ট্যাক্সের ইনসিডেন্সটা, কর ভারটা অনেক বেশি হয়ে যায়, সেটা অ্যাডজাস্ট করতে পারে না, রিফান্ড নিতে পারে না মিনিমাম ট্যাক্স হিসেবে যেটা কাটা হয়। সো এই ধরনের যে জিনিসগুলো আসলে কিন্তু ট্যাক্স ইনজাস্টিস। হ্যাঁ, তো আরেকটা বিষয়, কিছুদিন আগে আমি একটা নিউজ করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের দেশে কিন্তু একটা এক্সিস্টিং একটা ট্যাক্স ফ্রি লিমিট আছে, যে যাদের কম ইনকাম তারা একটা লিমিট পর্যন্ত, যেমন 3 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত আয়ের সীমা। তো যেটা হয় যে সোর্স ট্যাক্সের কারণে এই করমুক্ত আয়ের সীমা কিন্তু অনেকেই ভোগ করতে পারেন না, কারণ যেটা ব্যাংক ডিপোজিট, যেমন আমি বলছি যে যেমন আমার মা, তার কোনো ইনকাম নেই কিন্তু তার একটা ব্যাংক ডিপোজিট আছে, সে কিন্তু সোর্স ট্যাক্স দিচ্ছে, সেই সোর্স ট্যাক্স কি তিনি রিফান্ড পাচ্ছেন না। তার মানে ট্যাক্স ফ্রি লিমিটে থেকেও তাকে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা উন্নত দেশে হয় যে তারা সোর্স ট্যাক্সের পরিধি বাড়ায় কিন্তু একটা রিফান্ড চেক কিন্তু বাসায় চলে যায়। সো আমাদের দেশেও এই প্র্যাকটিসটা আসলে প্রয়োজন। দৌলত আক্তার মালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আরো জানতে চাই আপনাদের কাছ থেকে কি করে এনবিআর সত্যিকারের ব্যবসায়ীদের বন্ধু হতে পারে, করদাতাদের বন্ধু হতে পারে, সেই বিষয়ে আরো জানতে চাই। কি করে করের জাল বাড়ানো যায়, কি করে প্রায় 2 কোটি মানুষকে করের আওতায় আনা যায়, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের কাছে আসবো। তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন বিশেষ সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশেষ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, রাজস্ব আদায় অটোমেশন। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল। জনাব শামস মাহমুদ, আপনার কাছে একটু ফিরতে চাই। ব্যবসায়ীদের বারবার অভিযোগ থাকে, বিভিন্ন বিষয়ে তাদের অবজারভেশন থাকে যে এনবিআর রাজস্ব নীতিতে আসলে অনেক ধরনের বৈষম্যের শিকার হন তারা।
আপনি যদি একটু বলেন যে আপনার কাছে আসলে কি ধরনের বৈষম্য এখন আসলে চোখে পড়ে বা কোথায় কোথায় আসলে পরিবর্তন করা দরকার। দেখেন, এখানে একটা জিনিস হলো কি, এই সিস্টেম যেটা চালু করেছে এনবিআর, মানে এখনো কিন্তু ফুললি চালু হয়নি, মানে যেটা লঞ্চ করা হয়েছে, আমি আশা করব যে এরা যেটা ফুললি ডিপ্লয় করে। কারণ এখানে একটা জিনিস এই সিস্টেম যেটা এনশোর করবে, যেটা আমরা মানে আমাদের যারা ঠিক করে ব্যবসার সাথে আমরা যারা সম্পৃক্ত আছে, আমাদের যে সমস্যাটা যেটা হয় যে আমি ট্যাক্স দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে করছি, কিন্তু আমি অন্য ব্যবসা থেকে দেখছি যারা ট্যাক্স দিচ্ছে না, ওনার একটা আনডিউ অ্যাডভান্টেজ পায়। হ্যাঁ, এটা আপনি বড় ব্যবসায়ীর ক্ষেত্রে না, আপনি এসএমইর ক্ষেত্রে যদি চিন্তা করেন, এসএমই হলো আমাদের অর্থনীতির চাবিকাঠি। বাংলাদেশের ফার্স্ট হলো ম্যাক্সিমাম বিজনেস এসএমই। তো এই সেক্টর গুলোতে কিন্তু যেটা হয় যে যারা ঠিক করে ট্যাক্স দেয় ওনারা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, কারণ অনেকেই ট্যাক্স দেয় না, তখন একটা বৈষম্যর একটা সৃষ্টি হয়, এন্ড তখনই সমস্যাগুলো শুরু হয়। তো এই সিস্টেমটা আমি আশা করব ট্যাক্স জাস্টিসের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এটা এনশোর করা একটা খুবই শক্তিশালী একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। যেখানে এক নম্বর হলো যে সবাই যাতে ঠিক করে কর দেয়, কারণ এখানে সোর্স ট্যাক্সের যখন আপনি দেখবেন, তারপর ধরো আমি ব্যাংকে যখন ডিপোজিট করি, ওখানে ইন্টারেস্টের উপর কিন্তু এখানে সোর্স ট্যাক্স ডিডাক্ট হচ্ছে, এক নম্বর। দুই নম্বর হলো ধরেন আমি ব্যবসা থেকে টাকা ডাইভার্ট করে আমি গাড়ি কিনলাম, বিআরটিও কিন্তু এটার সাথে সংযুক্ত আছে, তো ওখানে কিন্তু ট্যাক্সটা এখানে চলে আসবে। তো এই যত এইভাবে লিঙ্কড হবে, তখন কিন্তু যেটা হবে একটা ফেয়ার ট্রান্সপারেন্ট একটা জিনিস আসবে। এটা ওভারনাইট, এটা রাতারাতি হবে না, এটা সময় লাগবে, কিন্তু আমরা আশা করবো যে এনবিআর যাতে এই ইটিডিএস টাকে ঠিক করে ব্যবহার করে, কারণ এইটাই কিন্তু এনশোর করবে যে সব ব্যবসায়ী একটা লেভেল প্লেইং ফিল্ডে থাকবে। তখন কিন্তু যেটা হবে যে আমরা সারাদিন যারা ধরেন কিছু খুব অল্প সংখ্যক কিছু ব্যবসায়ী আছে যারা চিন্তা করে ট্যাক্স কেমনে ফাঁকিয়ে দিবে, কেমনে ব্যবসা করবে, তখন কিন্তু ওনারা ওটা না চিন্তা করবে যে ভালো সার্ভিস কেমনে দিব, আমি কোনো পণ্য যদি আমি বানাই, আমি কেমনে করে ভ্যালু অ্যাডেড পণ্য করবো, কেমনে করে ব্যবসা বাড়াবো, তখন ওদিকে আমরা কিন্তু কনসেন্ট্রেট করবো। ওভারঅল বিজনেস, হ্যাঁ, একটা বিজনেস এনভায়রনমেন্ট কিন্তু ভালো হবে। জি, ধন্যবাদ জনাব শামস মাহমুদ আপনাকে। আমি এই প্রশ্নটা নিয়ে দৌলত আক্তার মালা আপনার কাছে একটু ফিরতে চাই যে বৈষম্যের কথা বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের হিসেব বলছে দেশে প্রায় 2 কোটি মানুষ কর দেওয়ার যোগ্য, সেখানে মাত্র 20 লাখেরও কম মানুষ কর দিচ্ছে এখন। এটি বাড়াতে না পারলে যেটি হয়, প্রতি বছর যে প্রবৃদ্ধি ধরা হয়, যারা এখন কর দিচ্ছে তাদের উপরেই কিন্তু সেই চাপটি পড়ে, যেমনটি ব্যবসায়ী নেতারা বারবারই বলছেন। আপনি আসলে কি মনে করেন, কি করে এই কর জাল বাড়ানো যায়? যদিও করোনার মধ্যে কাজটি আসলে সত্যিই কঠিন। আপনার মিউট করা রয়েছেন। করজাল, ধন্যবাদ প্রশ্নের জন্য। করজাল বাড়ানোর আসলে তো কোনো বিকল্প নেই, করজাল বাড়াতেই হবে, কারণ আমাদের দেশে লোক সংখ্যা যা আছে সেই অনুযায়ী আমি যেমন পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, সেভাবে কিন্তু নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ছে না। সেটার জন্য আসলে সরকার যেমন যখন টার্গেট নির্ধারণ করে এনবিআর এর, এবং করদাতা টার্গেট যে এত করদাতা হবে একটা বছরে, সেই হিসেবে ইনভেস্টমেন্ট কিন্তু আসলে এনবিআর এর জন্য নাই, তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ নাই, তার ট্যাক্স এক্সপ্যানশন, ট্যাক্স অফিসগুলো এক্সপ্যানশন নাই। তো ওভারঅল একটা ইনভেস্টমেন্ট, ভালো একটা ইনভেস্টমেন্ট লাগবে আসলে ট্যাক্স অথরিটির জন্য, যে তারা গ্রামে গঞ্জে গ্রাসরুট লেভেলে বলে যে ওখানে এখন ইনকাম বাড়ছে, গ্রামে গঞ্জে উপজেলায়। তো সেই ট্যাক্স পেয়ারদেরকে নেটে আনার জন্য এটা এনবিআর এর ট্যাক্স অফিসগুলো এক্সপ্যান্ড করতে হবে। তারপরে যেটা হয় যে সার্ভে, এই ডোর টু ডোর সার্ভে যেটা করে এখন এনবিআর, ডোর টু ডোর সার্ভে কিন্তু আসলে কাজ হয় না, কারণ এইভাবে এই বাসায় গেলে আসলে এখন এই আধুনিক যুগে কেউ এভাবে অ্যাক্সেস দিতে চায় না। তো সেটা যেটা হয় যে সেকেন্ডারি ইনফরমেশন থেকে তথ্য নিয়ে, যেমন কিছুদিন আগে এনবিআর একটা করেছে যে সিটি কর্পোরেশন থেকে তথ্য নিয়ে এসে তারপরে সেই তথ্যের উপরে কাজ করে তারা আইডেন্টিফাই করেছে যে কাদের ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার আছে, কাদের নেই, তাদেরকে চিঠি দেয়া। তো এই জিনিসগুলো আসলে করতে পারে যে বিভিন্ন এন্টিটির সাথে, যেমন বিআরটি এর সাথে যাদের গাড়ি আছে, সিটি কর্পোরেশনের সাথে যাদের হাউস হোল্ড আছে, যাদের অ্যাপার্টমেন্ট আছে, হোল্ডিং নাম্বার ধরে ধরে এই জিনিসগুলো করলে আসলে যারা ওয়েল অফ, যাদের ট্যাক্সেবল ইনকাম আছে, তারা ট্যাক্সের আওতায় আসবে, ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে, এবং আমাদের যে ডিমান্ড রেভিনিউর জন্য, যে ডিমান্ড পাবলিক এক্সপেন্ডিচার মিট করার জন্য, সেই ডিমান্ডটা গভর্নমেন্ট ফুলফিল করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি দৌলত আক্তার মালা বলছিলেন যে এই কাজের জন্য একটি বড় বিনিয়োগ প্রয়োজন, এই কাজের জন্য সূক্ষ্ম দৃষ্টি প্রয়োজন।
সেটি এনবিআর কতটুকু রয়েছে এবং এনবিআর সেই পথে এগোচ্ছে কিনা? ধন্যবাদ। মালা যথার্থই বলেছেন, এটা আমরা অনেক আগের থেকেই বলে আসছি। সেটা হচ্ছে এনবিআর এর সক্ষমতা বাড়ানোর, তার পদ্ধতিগত সিস্টেমের, এগুলোর এখনো পর্যন্ত এনবিআর এর নিজস্ব ভবন, যেটা 140 কোটি টাকা সেই 2008 সালে স্যাংশন করা, সেই বিল্ডিং এখনো ওঠেনি। অথচ অন্যান্য অনেক ডিপার্টমেন্টের অনেকের প্রচুর ভবন তৈরি হয়ে যাচ্ছে। এখনো মফস্বল গুলোতে ভাড়া বাড়িতে থাকতে হয় এনবিআর কে। ঢাকা শহরেও অনেক ভাড়া বাড়িতেই এনবিআর কে থাকতে হয়। এটা অ্যাকচুয়ালি তার কাজের দক্ষতার সাথে, তার বিষয়ের সাথে মেলে। তারপর তার লোকবলও কিন্তু আসলে খুব কম। 1984 সালে একবার সামান্য লোকবল, 1992 সালে একবার স্যাংশন দেওয়া হলো, 2008 সালের বাজেট বক্তৃতায় আমরা একেবারে সম্প্রসারণ এবং প্রায় 4 গুণ লোক বাড়িয়ে প্রস্তাব পাশ করা হলো। সেই লোকবল কিন্তু এখনো এনবিআর নিয়োগ করতে পারে নাই, এবং তাদের ট্রেনিংও কিন্তু সময় লাগছে। আগে 2 বছরের যে ট্রেনিং দেওয়া যেত, এখন 3 বছরও সেটা যাচ্ছে না। আপনারা জানেন দেশের শিক্ষা ব্যবস্থার কথা বলার স্টাইল, ভঙ্গি, বেতনে এনবিআর কিন্তু এটাই খুব ইন্টেলেকচুয়াল সার্ভিস। এটাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিংবা ধর্ম মন্ত্রণালয়ের ক্লারেটের অফিস মনে করলে হবে না। এখানে প্রত্যেকটা আইনের ইন্টারপ্রিটেশন করতে হয়, তাকে রুলস রেগুলেশনের মধ্যে চলতে হয়, এবং এখানে ভুলভাল হলে কোর্ট কাছারিরও ব্যাপার ঘটে যায়। সুতরাং তাকে সেইভাবে প্রশিক্ষিত লোকবল থাকা, যেমন এখন এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন যেটা, যে আমি অনলাইন করবো, এটা ঠিক আছে, কিন্তু আমার অনলাইন চালাবার মতন আমার কি সেই টেকনিক্যাল ম্যান পাওয়ার কি রেডি আছে, বা সেটা কি আছে সেটার সাথে, তারপর ওই যে লিঙ্ক আপ করার ব্যাপার, এগুলোর সাথে এটা খুব খুব ইন্টেলেকচুয়াল বেসড একটা আইটি বেসড একটা এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। সেই এনভায়রনমেন্ট গড়ে তোলার জন্য তার পরিকল্পনা দরকার। এটা ঠিক যে এনবিআর এর নিজস্ব সক্ষমতা বাড়াবার জন্য বিনিয়োগের প্রয়োজন। একথাও অনেকবার বলা হয়েছে যে সরকার কি এনবিআর এর অন্তত জেলা পর্যন্ত অফিসগুলোর কি একটা অফিস বানিয়ে দেওয়ার মতন একটা প্রকল্প নিতে পারে না, বা তার কাজ কি করতে পারে না, যেখানে এই অনেক সাধারণ দপ্তরেরও কি দৃষ্টিনন্দন বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, অথচ যে রেভিনিউ আর্ন করছে তার বেলায় তাকে ভাড়াইতে বাড়িতে থাকতে হয় এবং অন্যভাবে কাজ করতে হয়। তো সেই জন্যেই যুগপথ ভাবে এবং এর সাথে আইনের সংশোধনের ব্যাপারটা তো আমরা বলেই থাকি। আর যুগোপযোগীকরণ, যেমন হয়তো যখন বানিয়েছিলাম তখন হয়তো কাস্টমস আইনের সাথে আপনার ওই যে তখন হয়তো ইপিজেড ছিল না, ঠিক আছে, ইপিজেড এর সাথে যে কথাটা কিছুক্ষণ আগে অন্যভাবে বলতেছিলেন, তো এই সবগুলো যুগোপযোগীকরণের জন্য কিন্তু সর্বক্ষণিক একটা রিসার্চ এবং একটা চেষ্টা থাকা দরকার। আয়কর আইনটা সেই যে 1984 সালে অর্ডিন্যান্স আকারে জারি হয়েছে, সেটা এখনো কিন্তু এটা আধুনিক করা হয়নি বা করা যাচ্ছে না। এই যে সময়ের সঙ্গে আমরা 2012 সালে ভ্যাট আইন পাশ করলাম ঠিকই, প্রবর্তন করতে তো পারা গেল না। অর্থাৎ প্রশিক্ষণ নাই, মেশিন নাই। আমরা এখন শুনছি যে মেশিন এতদিন এনবিআর দিচ্ছিল, এখন শুনছি যে ব্যবসায়ীদের দিতে বলা হচ্ছে। যারই দিতে বলা হোক, মেশিন মাস্ট বি ইনস্টলড এন্ড দে মাস্ট বি ট্রেন্ড, ওরও এই এনবিআর এরও। সুতরাং এটা যুগপথ ভাবে এই সক্ষমতার ব্যাপারটাকে নজর দিতে হবে, হলিস্টিক। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে দেশের এনবিআর এর রাজস্ব আদায় দিয়ে পদ্মা সেতু হচ্ছে, অনেকগুলো প্রকল্প হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই দেশে এনবিআর এর পেছনেই আপনি বলছেন যে খরচ করার মতো হচ্ছে না। আমরা আসলে কি করে এনবিআর এর পেছনে আরো খরচ বাড়িয়ে তাদের সক্ষমতা বাড়ানো যায় সেই বিষয়ে জানতে চাই। তবে ছোট্ট আরেকটি বিরতির পর দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। আমরা রাজস্ব আদায় নিয়ে কথা বলছি আজকে। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল। দৌলত আক্তার মালা, আপনার কাছে একটু ফিরতে চাই। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছিলেন যে আসলে এনবিআর এর পেছনে এই বিনিয়োগ করার কথা। আরেকটি বিষয় তিনি বলেছেন যে নতুন একটি ভবন করার কথা আগারগাঁয়ে, সেটি দীর্ঘদিনেও হচ্ছে না। এই দুটো বিষয় নিয়ে আপনি যদি ছোট ছোট করে বলেন। আপনি মিউট করা রয়েছেন। আচ্ছা, এনবিআর এর যেটা ইনভেস্টমেন্ট কম, সেটা তো আমি বলেছি যে এনবিআর এর জন্য যেমন একটা রেভিনিউ টার্গেট প্রতি বছর বাজেটে ঠিক করে, সেরকম একটা বাজেট অ্যালোকেশনও দরকার। যে এনবিআর কিভাবে এক্সপ্যান্ড করবে, তার ট্যাক্স অফিস কিভাবে করবে, অটোমেশনে কত খরচ করবে, ডেভেলপমেন্ট পার্টনারসদের কাছ থেকে লোন নিয়ে করবে নাকি নিজেদের অর্থায়নে করবে, ট্যাক্স অফিসিয়ালদেরকে ইনসেন্টিভাইজ করবে কিনা,
তাদের কারাপশন কমানোর জন্য। সো ওভারঅল একটা প্ল্যানিং এর দরকার আছে, এনবিআর এর জন্য ইনভেস্টমেন্টের দরকার আছে। আরেকটা যেটা বলছিলেন যে এনবিআর এর নিজস্ব ভবন, এনবিআর নিজস্ব ভবনটা আসলে কয়েক দফা বাধা পেয়েছে। যেমন যে কন্ট্রাক্টর ছিলেন উনি ব্ল্যাক লিস্টেড হয়েছিলেন আমাদের ক্যাসিনো স্ক্যামের কারণে। সো সেই কন্ট্রাক্টরকে চেঞ্জ করে নতুন কন্ট্রাক্টর নিতে হয়েছে, এবং এখন যেটা বলছে যে তারা আগামী বছর হয়তো পার্শিয়ালি শিফট করতে পারবে, বাট এটা আসলে আসলে লং পেন্ডিং। একটা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার না থাকলে একটা ট্যাক্স পেয়ার, ইভেন এনবিআর এ আমি সরি টু সে যে একজন ট্যাক্স পেয়ার যদি কোনো সার্ভিস নিতে যায় একটা ভালো লিফটও নাই। হ্যাঁ, সো মানে বেশিরভাগ ক্ষেত্রে তো ভাড়া বাসায়, যেমনটি ডক্টর মজিদও বলছিলেন, ভাড়া বাসায় এখন পর্যন্ত এনবিআর মোস্ট অফ দা অফিস হচ্ছে ভাড়া বাসায়। আর মেইন বিল্ডিং যেটা, সেটারও ইনফ্রাস্ট্রাকচার আসলে অনেক পুরনো, তো ওটা আসলে ওইভাবে ওয়েল এস্টাবলিশড একটা স্ট্রাকচার না যেখানে ট্যাক্স পেয়াররা গিয়ে সার্ভিস নিতে কমফোর্টেবল ফিল করবে। এবং ট্যাক্স পেয়ার সার্ভিস সেন্টার ছিল 6টা সার্ভিস সেন্টার, ওগুলোর আসলে কিভাবে ফলো আপ করা হয়েছে আমি জানি না। আমি একটা দুটো সার্ভিস সেন্টারে গিয়েছি, আই এম নট হ্যাপি অ্যাজ আ ট্যাক্স পেয়ার। আমার কাছে মনে হয়েছে যে ওই সার্ভিস সেন্টার গুলোর জন্য দিকেও যথেষ্ট নজর দেওয়ার দরকার। দৌলত আক্তার মালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষবারের মতো জনাব শামস মাহমুদ আপনার কাছে ফিরতে চাই। জনাব মাহমুদ, আপনি যদি বলেন যে শুধুমাত্রই কি এনবিআর এ বিনিয়োগ প্রয়োজন, নাকি এনবিআর কর্মকর্তাদের আন্তরিকতার কোথাও ঘাটতি দেখেন? না, আন্তরিকতা দেখেন, জিনিসটা হলো কি, এনবিআর এর যে ক্ষমতা, হ্যাঁ, ট্যাক্স অফিসিয়ালদের যে ক্ষমতা, এটা খুব শক্তিশালী একটা ক্ষমতা। এটা মন্ত্রী এমপিদের থেকে বেশি ক্ষমতা আমি বলবো একজন ব্যবসায়ীর চোখে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবার চোখে কিন্তু। তো এখানে সমস্যা যেটা হয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, আইদার আপনি কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, কিন্তু গ্রে এরিয়াটা রাখবেন না। এই এনবিআর এর যে সমস্যা সেটা হয়ে যায় যখনই কোনো ইন্টারপ্রিটেশনের কোনো সেকশনের কোনো ইন্টারপ্রিটেশন আসলে কিছু আছে, এখানে সবসময় গ্রে এরিয়া ক্রিয়েট করা হয়। এই ইটিডিএস যেটা হয়েছে, এটা আমি আশা করব আন্তরিকভাবে যে এটা যাতে সাকসেসফুল হয়, কারণ এটা গ্রে এরিয়াটাকে রিমুভ করে সাদাকে সাদা করবে। তখন কিন্তু যেটা হবে যে সার্বিক অংশে আমরা সবাই কিন্তু এখান থেকে উপকৃত হব। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শামস মাহমুদ আপনাকেও। ডক্টর আব্দুল মজিদ, শেষবারের মতো আপনার কাছে ফিরতে চাই। আমরা শুধু এনবিআর এর সমালোচনা করছিলাম, এবার একটু ব্যবসায়ীদের কথা বলি। এনবিআর কর্মকর্তারা বলেন ব্যবসায়ীরা আসলে কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই, তারা সুযোগ পেলেই কর ফাঁকি দেয়। এই বিষয়টা আপনি বলবেন যে আসলে সেই ফাঁকি কিভাবে রোধ করা যায়? পারস্পরিক অভিযোগের বিষয়ের থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। ফাঁকি দেবে, এটা ব্রিটিশ আমলের থেকেই আইন কিন্তু আছে, চোর তো চুরি করিবেই, কিন্তু গৃহস্থকে সজাগ থাকতে হবে। এখানে দুজনকেই কেয়ারফুল থাকতে হবে। এখানে পারস্পরিক দোষারোপের কোনো বিষয় না। কারণ এটা ঠিক যে এক হাতে তালি বাজে না। হ্যাঁ, একজন যখন দুর্নীতি করে বা নেয়, সে কিন্তু নিশ্চয়ই কোনো একটা সুযোগের ব্যাখ্যার বা কোনো একটা কিছু ব্যাপারে নিয়ে করে। কিন্তু হয় কি, এই একজন বা দুজনের এইটা করার থেকেই একটা রীতি তৈরি হয়ে আসে। তখন অন্যরাও ইচ্ছাকৃতভাবে বা অন্য কারণেও এই ভোগান্তির শিকার হয়ে যায়। সেজন্য দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, মানসিক মনোভঙ্গির সংস্কার প্রয়োজন। যে আমি হলিস্টিক অ্যাপ্রোচ, যেটা মানা বলেছেন, হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে প্রতিটা জিনিসকে দেখবো, ইন্টারপ্রিটেশন। এখানেই ওই ট্যাক্স পেয়ার মানে অফিসারদের ডিসক্রিশনারি পাওয়ারের কথা বলা যেতে পারে। অফিসারদের ডিসক্রিশনারি পাওয়ার ব্রিটিশ আমল থেকে বা অন্য সময় থেকে দেওয়া আছে এই জন্যই যে তারা ধরে নিয়েছিল যে দেশের সব মানুষ হচ্ছে নেটিভ আর ওরা হচ্ছে শ্বেতাঙ্গ বাজারে, এবং ওরা কিন্তু নিজেরা কর দিত না, ওরা করমুক্ত ছিল, এবং ওরা কিন্তু কমিশন পাইতো। কমিশনার শব্দটা আসছে ওখান থেকে। সে যত আয় করতে পারবে তার থেকে, সে আগে তারা কালেক্টর বলতো কোনো কোনো অফিসকে, কিন্তু পরে এটা কমিশনার করা হয়েছে, কারণ সে যা আয় করে সুবিধাই নিয়েছে, তার মানে সুবিধা নেবে এবং করতে হবে। সেই সিস্টেম থেকে 1947 ভারত বিভাগের পরে বোধ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা এটাকে সরকারি শেষ করতে হবে জনাব আব্দুল মজিদ, সরকারি। সেই জন্য আমি বলছি যে এখানেই সংস্কারের প্রয়োজন, মনোভঙ্গির, দৃষ্টিভঙ্গির, আইন কানুনের। তাহলেই সার্ভিসগুলো যথাযথভাবে স্পষ্ট হবে। দুই পক্ষকেই এক হয়ে কাজ করতে হবে। ব্যবসায়ী এবং এনবিআর কেউ কারো মানে শত্রু নয়, দুজনকে দুজনের বন্ধু হতে হবে, এবং যাতে করে দেশ শেষ পর্যন্ত অর্থ বছরে কর আহরণ পুরোটি আদায় হয় এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে সেটি বাস্তবায়ন হয়, দিন শেষে সাধারণ মানুষ ভালো থাকে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি। দর্শক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।